মরতে পারিস না তুই? অকারণ খাবার ধ্বংস করছিস বসে বসে। তোর গলায় এই খাবার আটকে যায় না কেন? যার জীবনে যাবি তার জন্যই তুই এক অভিশপ্ত ছায়া। তুই মরলে অন্তত আমার জীবনের এই কলঙ্ক রেখা কিছুটা হলেও মুছে যেত। তোর মৃত্যু হয় না কেন? নিজের জন্মদাত্রীর মুখে তিক্ত কথাগুলো শুনে ইন্তেহার গলায় খাবার আটকে গেল মুহূর্তের জন্য, কিন্তু তার চোখে মুখে কোনো ভীতি বা আর্তনাদ ফুটে উঠল না। বরং সে এক অদ্ভুত শীতলতায় স্বাভাবিকভাবে হাত বাড়িয়ে এক গ্লাস পানি নিয়ে এক ঢোক জল গিলে নিল। অন্য কোনো মেয়ে হলে হয়তো মাত্রই তিরস্কারে কান্নায় ভেঙে পড়ত, কিন্তু ইন্তেহার নেত্রপল্লব মরুভূমির মতো শুষ্ক, যেখানে কোনো পানি ছিটে ফোটাও নেই। যেন এই চোখ পাথর দিয়ে তৈরি। পানি নামক কোনো বস্তুই এর মাঝে নেই। বাল্যকাল থেকে এই বিষবান তার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। এইসব বেজায় আসে না তার। সে এক অবজ্ঞা ভরা আর গাছাড়া হাসিতে মিসেস নীলার কথা উড়িয়ে দিল। সে মিসেস নীলার দিকে না থেকে আবারও খাবারে মনোযোগ দিল। মুখে ভাতের দ্বিতীয় লোকমা নেওয়ার জন্য তৈরি করল। ইন্তেহারের এই নির্বিকার ভঙ্গি যেন মিসেস নীলার অহংকারে সজোরে আঘাত করল। সহসা সহ্যে সীমা ছাড়িয়ে মিসেস নীলা ক্ষিপ্ত বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়লেন। এক ঝটকায় ইন্তেহারের সম্মুখ থেকে খাবারের পাত্রটি ছুঁড়ে ফেলে দিলেন। সশব্দে চীনামাটির পাত্রটি মেঝেতে আছড়ে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সযত্নে রাধা খাবারগুলো ধুলোয় লুটোপুটি খেতে লাগলো। ইন্তেহার আর খাবারটা মুখে তুলতে পারল না। তার হাত থেমে গেল মুখের সামনে এসে। খাবার মুখে নেওয়ার জন্য হাঁ করা মুখটা বন্ধ করে নিল। সে চুপচাপ সেখানেই বসে রইল। তার দৃষ্টি এখনও সেই শূন্য স্থানের দিকে নিবদ্ধ, যেখানে কিছুক্ষণ আগে তার খাবার রাখা ছিল। তার চোখে বেদনা নেই, কোনো মিনতি নেই, বরং তার শান্ত চাহনিতে খেলে যাচ্ছে এক চরম তাচ্ছিল্য। ইন্তেহাকে চুপচাপ থাকতে দেখে মিসেস নীলা দাঁতে দাঁত চেপে গর্জে উঠলেন। তোকে খাওয়ানোর চেয়ে রাস্তার একটা নেড়ি কুকুরকে খাওয়ানো অনেক পুণ্যের কাজ। কথাটা শুনে ইন্তেহার জায়গায় অন্য কেউ হলে রেগে যেত, নয়তো বা কুকুরের থেকেও নিম্নে নামিয়েছে বলে কাঁদত, ব্যথিত হতো। কিন্তু ইন্তেহার মাথাটা একটু ঘুরিয়ে খিলখিল করে হেসে উঠল। সে হাসিতে কোনো আনন্দ নেই, আছে তীক্ষ্ণ বিদ্রুপ নিজের ভাগ্যের প্রতি। সে তাচ্ছিল্য হেসে ধীর স্থিরভাবে আসন ছেড়ে উঠে দাঁড়ালো। মিসেস নীলার সামনে দাঁড়িয়ে কণ্ঠে হিমশীতল অবজ্ঞা নিয়ে বলল, আমাকে কুকুর মনে করেই না হয় খাবারগুলো দিতেন। আপনার খাবার খেয়ে তো আর বেঁচে নেই মিসেস নীলা। নিজের বাপের দেয়া খাবার খাচ্ছি, আপনার বাপের দেয়া দানে নয়। ইন্তেহার বাঁকা কথায় মিসেস নীলা তেলে বেগুনে জ্বলে উঠল। ইন্তেহার আকস্মিক এই স্পর্ধায় হিতাহিত জ্ঞান হারিয়ে মিসেস নীলা এগিয়ে এসে সজোরে ইন্তেহার গণ্ডদেশে চাপেটা ঘাত করে রাগে কাঁপতে কাঁপতে বললেন, মুখে মুখে তর্ক ভুলে যাস না। তোর বাপ আমার হাতের পুতুল, তুই আমার কিছু করতে পারবি না। তোদের দুই বাপ মেয়েকে আমি ধ্বংস করে যাব। থাপ্পড় খেয়ে ইন্তেহার মুখটা একটু সরিয়ে নিল, কিন্তু পরক্ষণেই মাথা চাকিয়ে বাঁকা হেসে আবারও সোজা হয়ে দাঁড়ালো। ইন্তেহার উজ্জ্বল শ্যামলা গালে 3 আঙ্গুলের ছাপ পড়ে গেল, যা স্পষ্ট ফুটে উঠল। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা পাষাণ মায়ের হৃদয় একটু কাঁপল না মেয়েকে মারতে। আর না ইন্তেহার কষ্ট হলো নিজের মায়ের এই রূপ দেখে। তার চোখে মুখে তাচ্ছিল্যের হাসি খেলে গেল। সহসা ইন্তেহার ঠোঁটের কোণে হাসিটা এবার বিকট উন্মত্ত রূপ নিল। অট্ট হাসিতে হাসতে হাসতে সে বলল, ও রিয়েলি? আপনার এই হাতের পুতুল নিয়ে বড্ড বেশি দম্ভ আপনার, তাই না? আপনার পুতুল আপনাকে বলেনি আমার গায়ে হাত তোলার ফল ভালো হয় না? আজ শুধু জন্ম দিয়েছেন বলে বেঁচে গেলেন, নয়তো এই ইন্তেহার ইহসানের গায়ে হাত দেওয়ার শাস্তি সুদে আসলে তুলতাম আমি। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলতে বলতে ইন্তেহা কয়েক পা পিছিয়ে গেল। তার দু চোখে আগ্নেয়গিরির লাভা বের হচ্ছে, হাত মুষ্টিবদ্ধ হয়ে এসেছে তার। রাগে তার মাথায় আগুন জ্বলছে, কানের থেকে গরম সীসা বের হচ্ছে, মনে হচ্ছে চোয়াল শক্ত হয়ে আছে। ইন্তেহার এই রূপ দেখে মিসেস নীলা চমকালেন। তিনি বুঝতে চাইলেন ইন্তেহা এখন কি করবে। আচমকা ইন্তেহা হাতের কাছে একটা ভারী চেয়ার দুহাতে তুলে নিল এবং দানবীয় শক্তিতে সে তার ডাইনিং টেবিলের কাচের উপর আছড়ে ফেলল। তৎক্ষণাৎ বিকট মর্মর শব্দে টেবিলটা চুরমার হয়ে গেল। মিসেস নীলা ভয়ে কুকড়ে গিয়ে আর্তনাদ করে উঠলেন। ইন্তেহা দাঁতে দাঁত চেপে বলল, আমিও দেখে নিব আপনি আমার কি ছেড়েন। ইন্তেহার মুখের ভাষা শুনে মিসেস নীলা নাক মুখ কুঁচকে নিলেন রাগে। ইন্তেহা সেদিকে ফিরেও তাকালো না। অত্যন্ত অবহেলার সাথে নিজের হাত দুটো হুডিতে মুছতে মুছতে দরজার দিকে পা বাড়ালো। যাওয়ার সময় বিরক্তি নিয়ে শান্ত স্বরে বিড়বিড় করে বলল, ছ্যাঃ, খাবারটাও খেতে দিল না শালি। আমাকে দেখে খেতে দেখে শরীরে বিষ উঠে গেছে তার। শালি আমাকে মরতে বলে। তো 14 পুরুষ জন্মালেও এই ইন্তেহা ইহসানকে মারতে পারবে না। কথাটা বলে বড় বড় পা ফেলে বাহিরে এসে তার কালো স্পোর্টস বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে ইন্তেহা।
হেলমেটের ভেতর থেকে তার চোখ দুটো এখনো রাগে জ্বলছে। ইন্তেহার একবার রাগ হলে সহজে সেটা কমে না। দাঁতে দাঁত চেপে ইন্তেহা বাইক চালাতে শুরু করলো। হালকা বাতাসে তার উন্মুক্ত কাঁধ পর্যন্ত চুলগুলো উঠছে। রাস্তার বাঁকগুলোকে অত্যন্ত অবহেলার সাথে পার করে ইন্তেহা এসে থামলো একটা মোড়ে, যেখানে নিয়ন আলোর নিচে একা দাঁড়িয়েছিল তিনি। সে ইন্তেহার জন্য অপেক্ষা করছিল। বাইকের টায়ার ঘষতে তীব্র শব্দে ব্রেক কষতে তিমির চমকে উঠল না। সে জানে কে এসেছে। সে ধীরে ধীরে পেছনে ফিরে কেবল শান্ত চোখে ইন্তেহার দিকে তাকালো। তিমির দেখলো ইন্তেহার চোখ লাল, কিন্তু সে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। তিমির জানে ইন্তেহা এসে এখন কিছু না হওয়ার ভান করবে, বুঝতেই দিবে না কি হয়েছে। কিন্তু ইন্তেহা এটাও জানে তিমিরের জহুরি চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। তিমির তার ফেরা প্রতিটা পলকের সাথে পরিচিত। ইন্তেহা হেলমেটটা খুলে বাইকের উপর সজোরে রেখে তিমিরের দিকে এগিয়ে আসতেই তিমির তীক্ষ্ণ চোখে লক্ষ্য করল ইন্তেহার বাম গণ্ডদেশে একটা ফিকে লাল দাগ, যা কেবল একটা চপেটাঘাতের কারণেই হয়। ইন্তেহা আসতে তিমির অত্যন্ত নিচু অথচ গভীর স্বরে বলে, আবার ওই একই নাটক। আজকে ডাইনিং টেবিল রক্ষা পেয়েছে নাকি সেটাও আজ তোর যুদ্ধের ময়দান হয়েছে? তিমিরের কথায় ইন্তেহা তার ছেলের হাসি এসে মুখটা সরিয়ে নিল। এরপর উদাসীন গলায় বলল, খাবার প্লেটটা আজ বেশি শব্দ করে ভেঙেছে তিমির, কান ঝালাপালা হয়ে যাচ্ছিল আমার। আমি তো চাই না যুদ্ধ করতে, শালি আছে কেন আমার সঙ্গে পাঙ্গা নিতে? ছাড়, এসবে এখন আর কিছুই হয় না আমার। খাবারটুকুও পেটে জুটলো না। ইন্তেহার কথায় তিমির ইন্তেহার মাথায় হাত বুলিয়ে দিল। তিমিরের স্পর্শে কোনো করুণা নেই, আছে কেবল এক গভীর নির্ভরতা। সে শান্ত গলায় বলল, তোর এই কিছু হয়নি ভাবটা বড্ড সেকেলে হয়ে গেছে ইন্তেহা। তোর চোখ আমাকে বলছে আজ বাড়িতে বড় কোনো ঘটনা ঘটেছে। চল এখন যাই। আধার নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। আমিও কিছু খাইনি। তিনজন মিলে চা বিস্কুট খেয়ে আজকে সকালটা কাটিয়ে দিব। ইন্তেহা কথা বাড়ালো না। তিমিরের এই সহজ অনুধাবনটুকুই যেন তার ভেতরে তপ্ত লাভাকে কিছুটা শীতল করে দিল। তার জীবনে এরকম একটা মানুষ আছে যাকে কিছু বলে বুঝাতে হয় না, সে এমনিতেই বুঝে ফেলে। এর থেকে বেশি আর কি চায়? কতজনের ভাগ্যে এরকম মানুষ থাকে। ইন্তেহা আবার বাইক স্টার্ট দিল। তার পিছনের সিটে তিমির বসলো, আর তারা তাদের গন্তব্যের দিকে চলতে লাগলো। শহরের এক কোণে পুরনো এক চায়ের দোকান, যেখানে টিমটিমে আলোর নিচে ধোয়া ওঠা কেটলি আর স্মৃতির গন্ধ লেগে থাকে। বাইকের গর্জন থামিয়ে ইন্তেহার তিমির কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছালো। পৌঁছাতেই দেখলো আধার আগে থেকেই হাত পা ছড়িয়ে বসে আছে, আরামে বসে আছে সেখানে। আধার নামটা আধার হলেও তাদের আড্ডায় সেই হলো আলোর উৎস। সবসময় হাসি খুশি আর অদ্ভুত সব রসবোধে ওস্তাদ। ইন্তেহার তিমিরকে একসাথে ঢুকতে দেখে আধারের মুখে চওড়া হাসি ফুটে উঠল। হাতে থাকা কাচের গ্লাসের চায়ে একটা লম্বা চুমুক দিয়ে সে নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, ওরে বাবা, রোমিও জুলিয়েট তো নয়, মনে হচ্ছে সাক্ষাৎ হিটলার আর মুসলিনি পদধূলি দিলেন আমার এই অবজনের কুটিরে। বলি, শহরের কি সব শান্তি বিঘ্নিত করে আসা হলো নাকি এখনো কিছু অক্ষত আছে? তিমির বরাবরের মতোই গম্ভীর। সে কোনো উত্তর না দিয়ে একটা কাঠের বেঞ্চ টেনে বসে পড়ল। তিমিরের আধারের কথায় পাত্তা দিল না। সে জানে আধারকে থামানো দায়। তিমিরকে গম্ভীর হয়ে থাকতে দেখে আধার তিমিরের দিকে তাকিয়ে বলল, তোর মুখটা তো ভাই দিন দিন সেই ব্রিটিশ আমলের কোর্ট কাচারের মতো গম্ভীর হয়ে যাচ্ছে। একটু হাসলে কি তোর রেশনের চাল কমে যাবে? তিমির বিরক্তিতে নাকমুখ কুচকে তাকালো আধারের দিকে। আধার এবার ইন্তেহার দিকে ফিরল। ইন্তেহা হেলমেটটা একপাশে ধপাস করে রেখে অত্যন্ত গাছাড়া ভাবে একটা চেয়ার টেনে বসলো। ইন্তেহার দিকে তাকাতেই আধার ইন্তেহার চোখে লালচে ভাব আর গালে ফিকে হয়ে আসা আঙ্গুলের ছাপটা মুহূর্তের জন্য দেখলো। সে বুঝে গেল কি হয়েছে। এটা কয়েকদিন পরপরই দেখা যায়। তারা তিনজন এটার সাথে পরিচিত। আধার পরিবেশটাকে হালকা করতে ইন্তেহাকে লক্ষ্য করে বলল, আর আমাদের প্রলয় কন্যা যে, বলি গালের মেকআপটা কি আজ একটু বেশি রিয়েলিস্টিক হয়ে গেল না আপনার? আধারের কথা ইন্তে একটা হাই তুলে আড়মোড়া ভাঙলো। আধারের কথার কোনো উত্তর না দিয়ে বরং তার ছেলের সাথেই বলল, চাঁদে এক কাপ কড়া করে চিনি ছাড়া। থাপ্পড় খেয়ে মাথাটা ঝিমঝিম করছে মামা। আধার নাকমুখ কুচকে বলল, এক থাপ্পড়ে তোর মেকআপ আর্টিস্টের সুন্দর থুবড়াটা বিক্রি দিতে পারলি না তোকে এত সুন্দর মেকআপ করে দেওয়ার উপহার হিসেবে? তিমির আধারের কথা রেগে বলল, শাট আপ আধার, যা মুখে আসে বলে দিস কেন? উনি যতই হোক ইন্তেহার মা, মায়ের গায়ে কিভাবে হাত দিবে? আধার দাঁত কেলিয়ে হাসলো। ইন্তেহা দাঁত কটমট করে বলল, আরেকবার তোর দাঁতগুলো দেখলে এক ঘুষিতে ভেঙে দেবো শালা। আধার চুপসে গিয়ে দোকানদারকে হাঁক দিয়ে বলল, মামা, আমাদের এই লড়াকু যোদ্ধার জন্য এক কাপ কড়া লিকার দেন, সাথে আমার গম্ভীর ভাইয়ের জন্য একটু শান্তির জল।
আধারের এই হাস্যরসের আড়ালে ইন্তেহা আর তিমির দুজনে এক মুহূর্তের জন্য স্বস্তি পেল। আধারের ঠাট্টায় পরিবেশটা হালকা হলেও ইন্তেহার মনে এক অদ্ভুত অস্বস্তি খেলা করছিল। দোকানদার এসে চা দিয়ে গেল। ইন্তেহা চায়ের কাপে চুমুক দিয়ে তেরছা নজরে আধারের দিকে তাকালো। আধার মনের আনন্দে নিজের ফোনের কোনো এক মিম দেখে হাসছে। ইন্তেহা নিরাসক্ত গলায় প্রশ্ন ছুড়ে দিল, তোর খবর বল আধার, আজ তোর বাড়ির ডাইনিং টেবিলে আবহাওয়া কেমন ছিল? সেই তোর মহান দ্বিতীয় জননী কি আজও তোর বাবার কানে বিষ ঢেলেছেন, নাকি কোনো নতুন স্ক্রিপ্ট রেডি করেছেন তোকে তোর বাবার কাছে খারাপ বানানোর জন্য? ইন্তেহার কথায় তিমিরও তাকালো আধারের দিকে। মিমস দেখে আধার হাসতে হাসতে প্রায় টেবিলের উপর গড়িয়ে পড়ছিল। ইন্তেহার হঠাৎ প্রশ্ন শুনে সে এক মুহূর্ত থামলো, তারপর একগাল হাসি নিয়ে বলল, আরে রাখো তো, ওই কুটনা মহিলার আর কাজ কি? আমার সব কাজে বাধা দেওয়া ছাড়া আর কি কাজ আছে? খাবার খেতে বসেছিলাম, শুনলাম খাবার নাকি শেষ। বাইরে খাওয়ার জন্য টাকা চাইলে ডেট টাকা দিল না, আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। টপ বিজনেসম্যানের ছেলের কপালে ভাত জোটে না, এটা শুনলে মানুষ বিশ্বাস করবে? তাদের কাছে একটা কুকুরকে খাওয়ানোর টাকা আছে, কিন্তু আমাকে না। ভাবা যায়, একটা কুকুরের মূল্যও আমার থেকে বেশি। কথাগুলো বলেই আধার শব্দ করে হেসে উঠল। আধারের এই এক স্বভাব, নিজের জীবনের ট্র্যাজেডি নিয়ে কৌতুক করাটাই তার নেশা। তিমির আর ইন্তেহাও সাথে হাসলো, কিন্তু তিমির আর ইন্তেহা জানে আধারের হাসির পিছনে এক গভীর বিষণ্ণতা লুকিয়ে আছে, যা কখনোই প্রকাশ পেতে দেয় না। তিমির দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর এই হাসি দিয়ে সব উড়ানোর রোগটা কোনোদিন গেল না। আধার তিমিরের গম্ভীর মুখে একটা চিমটি দিয়ে বলল, না উড়ালে কি ফ্যান দিয়ে উড়াবো ভাই? আরে বাদ দে তো, জীবনের ডিকশনারিতে দুঃখ শব্দটা আমার পাবলিশার ছাপাতেই ভুলে গেছে। ইন্তেহা তাচ্ছিল্যের হাসি হাসলো। সে জানে আধারের ভেতরটা কতটা রক্তাক্ত, তবু এই ছেলেটা তাদের আড্ডার প্রাণ। সে নিচু স্বরে বলল, শালীদের ডিকশনারিতে মায়া শব্দটা নেই, শুধু অধিকার আর অহংকার আছে। তবে কথা না উড়িয়ে যদি মানুষগুলোকে উড়াতে পারতাম তাহলে বেশি শান্তি লাগতো। নিজের রক্ত পুড়িয়ে কাউকে আরাম দেওয়ার মানুষ এই ইন্তেহা না। তিমির গম্ভীরভাবে চায়ের ধোয়া দেখছিল। সে শান্ত গলায় বলল, তোরা দুজন শুধরাবি না। আমাদের এটা বাদ দাও মামা, নিজেরটা বলো। তোমার বাপকে তোমাকে আজকেও বাড়ি থেকে বের করে দিয়েছে? আধার তাচ্ছিল্য হেসে বলে উঠল। ইন্তেহা জোরে হেসে উঠল আধারের কথায়, হাসতে হাসতে বলল, একজনের আপন মা তার মৃত্যু কামনা করে, আরেকজনের সৎ মা তার জীবন নরকে পরিণত করেছে, আরেকজনের বাপ বেকারত্বের কারণে তাকে প্রতিনিয়ত মানসিক টর্চার করছে। আমাদের তিনজনের জীবন কোনো সিনেমার থেকে কম না, শালার জিন্দেগি। ইন্তেহার কথা শুনে আধারা তিমিরও হাসলো। তিনজনা মেতে উঠল আড্ডাতে। সব তিক্ততা পিছে ফেলে তিনজনা একে অপরের কাছে সুখ খুঁজে নিল। দোকানে আরো কিছু কাস্টমার ছিল যারা অন্য পাশে বসেছিল। তারা এতক্ষণ ওদের তিনজনকে দেখছিল। এদের মধ্যে একজন দোকানদারকে বলল, মেয়ে মানুষ রাতে এসে ছেলেদের সাথে আড্ডা দেয়, গায়ে ছেলেদের মতো পোশাক, আবার বাইক চালায়। কি জমানা এলো! লোকটার কথা শুনে চায়ের দোকানদার হেসে ওদের তিনজনের দিকে ইশারা করে বলল। আপনি এখন ওদের দিকে তাকিয়ে কি দেখতে পাচ্ছেন? লোকটা বলল, হাসছে, পারছে না হাসতে হাসতে একে অপরের উপর পড়ে যাচ্ছে। ছি, কি নষ্টামি! চায়ের দোকানদার শান্ত কণ্ঠে বলল, এদের এক একজনের জীবন কোনো কাল্পনিক কাহিনীর থেকে কম না। ওই যে আধার নামের ছেলেটিকে দেখছেন, ছেলেটির নাম করা ব্যবসায়ীর ছেলে। টাকার কোনো অভাব নেই জীবনে, কিন্তু মা নেই, ভালোবাসার মতো একটা মানুষ নেই ছেলেটির জীবনে। তবুও দিব্যি হেসে যায়। আর ওই যে কালো শার্ট পরা ছেলেটিকে দেখছেন, ওর নাম তিমির। মধ্যবিত্ত পরিবারের ছেলে, বাবা অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছেন, কিন্তু কোনো চাকরি করতে পারছে না। প্রতিদিন কোনো না কোনো ইন্টারভিউ দেয়, কিন্তু ভাগ্য সহায় হয় না। ছেলেটি ভীষণ আত্মমর্যাদাবান, এই জন্য বাকি দুজনের বাবা বড়লোক হলেও তাদের থেকে কোনো সাহায্য নেয় না। ছেলেটির বাবা তাকে প্রতিদিন খাবার নিয়ে কথা শোনায়, বাড়ি থেকে বাহির করে দেয়, হাত খরচ দেয় না, কিছু টিউশনি করে নিজের হাত খরচ চালায়, তবুও হাসছে। আর মেয়েটির নাম ইন্তেহা, নাম করা ব্যবসায়ীর মেয়ে। আপন মা তার মরার দোয়া করে, মেয়েটিকে শান্তিমতো খেতে দেয় না একবেলা। বাবা অজানা কারণে কিছু বলতে পারে না, একা একা বড় হয়েছে মেয়েটি। কেউ কখনো বলেনি এটা করো না, এটা ঠিক না। এই জন্য আজ মেয়েটি এরকম, তবুও তো হাসছে। এরা একে অপরের প্রাণ, অথচ তাদের বয়সের পার্থক্য অনেক। সবচেয়ে ছোট ইন্তেহা, এরপর আধার, এরপর তিমির। প্রায় 10 বছর ধরে ওরা আমার এই দোকানে এসে আড্ডা দেয়, সেখান থেকে সব জানা। লোকটি অবাক দৃষ্টিতে তাকালো ওদের দেখে, যারা এখনো হেসে যাচ্ছে। চায়ের দোকানদারও তাকিয়ে থাকে অপলক ওদের দিকে। কি স্নিগ্ধ ওদের হাসি! চায়ের দোকানের সেই হাসি খুশি পরিবেশটা ঠিক উল্টো
পিট আমেরিকার এক নিস্তব্ধ রাত। আটলান্টিক মহাসাগরের ওপারের এই শহরটি এখন যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন একজোড়া চোখ নির্ঘুম জেগে আছে এক সুউচ্চ অট্টালিকার প্রশস্ত বারান্দায়। যুবকটির হাতে কফির মগ, যেখান থেকে ধোয়া উঠে তার তীক্ষ্ণ মুখাবয়বকে এক মায়াবী কুয়াশায় ঢেকে দিচ্ছে। তার সুগঠিত দেহ কাঠামো কোনো গ্রিক ভাস্কর্যের চেয়ে কম নয়। জিম করা পেশিবহুল শরীরটি তার পরনে ঢিলেঢালা সাদা টি শার্টের ওপর দিয়ে স্পষ্ট ফুটে উঠেছে। প্রশস্ত কাঁধ আর মেধহীন পেটের সুঠাম গড়ন তার কঠোর পরিশ্রম আর নিয়মানুবর্তিতার পরিচয় দেয়। তার চেহারার প্রধান আকর্ষণ হলো তার চোখ। বিরল এক সোনালি আভা খেলা করে সেই মণিতে, যেন তপ্ত কাঞ্চন গলে মিশিয়াছে তার দৃষ্টিতে। তবে সেই সোনালি চোখে কোনো কোমলতা নেই, আছে এক হিমশীতল গাম্ভীর্য। ধবধবে ফর্সা শরীর, তার চোয়াল এতই তীক্ষ্ণ যে মনে হয় কোনো দক্ষ শিল্পী নিখুঁত ছেনি দিয়ে তা খোদাই করেছে। নাকের খাঁজ থেকে শুরু করে চিবুকের শক্ত গড়ন, সবকিছুর মধ্যে এক আভিজাত্য মেশানো কাঠিন্য। সে যখন তাকায় মনে হয় তার সেই ধারালো দৃষ্টি দিয়ে সামনের যে কোনো রহস্যকে সে চিরে ফেলতে সক্ষম। যুবকটির ব্যক্তিত্বে এক ধরনের নিষ্প্রিয় গাম্ভীরতা আছে। সে হাসে কম, ভাবে বেশি। তার এই নৈশব্দ যেন চারিপাশের বাতাসকেও ভারী করে তোলে। সে কফির কাপে একটা দীর্ঘ চুমুক দিয়ে শহরের নিয়ন আলোগুলোর দিকে তাকালো। হঠাৎই যুবকটির হাতের ফোনটি বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটি নাম, যা দেখে যুবকটির সোনালি চোখে এক মুহূর্তের জন্য বিদ্যুতের ঝিলিক খেলে গেল। সে ফোনটা কানে নিয়ে অত্যন্ত ধীর কিন্তু ভারী গলায় বলল, ফ্লাইট কখন? ওপাশ থেকে আসা কথাগুলো শুনে যুবকের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল, যা হাসির চেয়ে অবজ্ঞার বহিঃপ্রকাশ হিসেবে বেশি শক্তিশালী। সে বিড়বিড় করে বলল, Be ready. তারা তিনজন আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে সবার গন্তব্যে চলে গেল। ইন্তেহা তিমিরকে ইন্টারভিউ দেওয়ার জায়গায় পৌঁছে দিল। আধারের আলাদা বাইক আছে। আধার তার গন্তব্যে চলে গেল। আধার অনার্স 4th বর্ষের ছাত্র, কিন্তু সে একজন গায়ক হতে চায়। আজকে তার একটা অডিশন আছে, সেই জন্য প্রস্তুতি নিতে গিয়েছে। আর ইন্তেহার আজকে ভার্সিটিতে যাবে অনেকদিন পর। সে অনার্স 2য় বর্ষে অধ্যয়নরত। ইন্তেহার জন্য ভার্সিটি মানে কোনো স্বপ্নের জায়গা নয়, বরং ঘর থেকে কয়েক ঘন্টা দূরে থাকার একটা ছুতো মাত্র। ইন্তেহা কিছুক্ষণের মধ্যেই তার কালো স্পোর্টস বাইক নিয়ে ক্যাম্পাসে ঢুকলো। তার পরনে কালো হুডি, জিন্স আর চোখে মুখে গাম্ভীর্য। ক্যাম্পাসের আমতলার নিচে একদল সিনিয়র ছেলেমেয়ে ওত পেতেছিল জুনিয়রদের স্বাগত জানানোর জন্য। তারা ইন্তেহাকে দেখে নিজেদের নতুন শিকার খুঁজে পেল। ইন্তেহা যখন বাইক পার্ক করে উদাসীনভাবে হেঁটে যাচ্ছিল, তখনই হঠাৎ তাকে ঘিরে ধরল 4-5 জন। ইন্তেহা ভ্রুকুচকে তাকালো সবার দিকে, বোঝার চেষ্টা করলো এরা কি চাইছে। তখনই দলের সর্দার গোছের এক ছেলে, যার নাম অর্ক, সে ইন্তেহার সামনে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে বলল, এই যেন বকুলে, বাইক নিয়ে তো বেশ হিরোইন সেজে ঢুকলে, তা বড়দের সালাম দিতে শেখনি? সে ইন্তেহার সামনে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে বলল। ইন্তেহা বুঝলো এরা সিনিয়র, যাদের কাজ জুনিয়রদের র্যাকিং করা। কিন্তু এতে ইন্তেহার চোখে কোনো ভীতি নেই, বরং এক ধরনের বিরক্তিকর শীতলতা ফুটে উঠল। সে ঘাড় বাঁকিয়ে বলল, রাস্তা ছাড়ো, হয়তো জঞ্জাল জমানোর স্বভাব আমার নেই। আশেপাশের সবাই হা করে তাকিয়ে রইল। তাদের মুখে মুখে কথা বলছে, কত বড় সাহস! রাগে সবার চোয়াল শক্ত হয়ে এলো। সিনিয়রদের একজন মেয়ে এগিয়ে এসে ইন্তেহার হুডির কলার ধরার চেষ্টা করে রেগে বলল, স্পর্ধা তো কম না, যাবি কোথায়? সাহস কত বড়, আমাদের মুখে মুখে কথা বলিস? তো শাস্তি মাটিতে কান ধরে উঠবস কর আর বল, আমি এই কলেজের সব সিনিয়রের পায়ের ধুলো। কলার ধরা ইন্তেহার রাগ মাথা ঝাড়া দিয়ে উঠল। চোখগুলো রক্তবর্ণ ধারণ করলো, হাত মুষ্টিবদ্ধ হলো। ইন্তেহা রেগে ঝট করে মেয়েটার হাত সরিয়ে নিল। তার চোখের মনিতে আগ্নেয়গিরির লাভা খেলা করছে। ইন্তেহা ঘাটটা একটু বাঁকিয়ে বাঁকা হেসে ধারালো গলায় বলল, হাত নামিয়ে কথা বল শালি, ভালো মতো কথা বলছিলাম, ভালো লাগেনি তোদের? আর কান ধরে উঠবস, হাউ ফানি! আমার মা বাবা আমাকে দিয়ে যেটা করাতে পারেনি, তোরা সেই দুঃস্বপ্ন দেখার সাহস করিস না। ইন্তেহার তেজ দেখে সিনিয়রদের সবার এবার ইগো হার্ট হলো। কত বড় সাহস তাদের গালি দেয়! অর্ক এবার খেপে গিয়ে ইন্তেহার সামনে এসে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, খুব তেজ না? এই তেজ এখনই বালিতে মিশিয়ে দিচ্ছে। এই তোরা ধরতো একে, দেখি কত বড় কলিজা এর যে আমাদের হুমকি দেয়। অর্কের কথায় ছেলেরা যখন ইন্তেহার দিকে এগোতে চাইল, ইন্তেহা সেটা দেখে জোরে জোরে হাসলো। এরপর বাঁকা হেসে এক মুহূর্ত দেরি না করে তার কাঁধের ব্যাগটা সজোরে অর্কের মুখে ছুঁড়ে মারল। অর্ক অপ্রস্তুত অবস্থায় পিছিয়ে যেতে ইন্তেহা ক্ষিপ্ত গতিতে অর্কের শার্টের কলার চেপে ধরে অর্কের কানের কাছে মুখ নিয়ে হিস হিস করে বলল, শালা আমাকে তুই তোর এই এই ভয় দেখাস? হ্যাঁ, র্যাগিং তাদের সাথেই করবি যারা ভয় পায়। আমার জীবনে র্যাগিং জন্ম থেকেই আরেক শালি দিয়ে আসছে। তোদের এই চুনোপুটি ভয় আমাকে ছুঁতে পারবে না। আর যদি এক পা এগোস, তবে এই কলেজের মাটিতে তোদের এই দাঁতগুলো কুড়িয়ে নিতে হবে। র্যাগিং কর, কিন্তু সেটা মানুষ বুঝে, ওকে? পুরো ক্যাম্পাস তখন স্তব্ধ।
সবার দৃষ্টি ওদের দিকে, বাকি সবাই অবাক হয়ে দৃশ্য দেখছে। ইন্তেহার কাছে সিনিহার সবাই অপ্রস্তুত হয়ে যায়। সবার এরকম দৃষ্টি দেখে ওদের রাগ আরো বেশি বেড়ে যায় ইন্তেহার উপর। কথাটা বলে সিনিয়রদের দাপট ধুলোয় মিশিয়ে দিয়ে ইন্তেহা অর্ককে এক ঝটকায় সরিয়ে দেয়। এরপর সে তার ব্যাগটা মাটি থেকে তুলে নিয়ে ধুলো ঝেড়ে অত্যন্ত অবহেলার সাথে বলল, আমি পড়তে এসেছি, এদের এই পাকনামো দেখতে নয়। নেক্সট টাইম আমাকে দেখে রাস্তা না ছাড়লে আমার বাইক তোদের এক একটার মেইন পয়েন্টের উপর দিয়ে যাবে। শালা জীবনে এক শালি কি কম ছিল যে তোরা কুত্তার মতো দুলাতে দুলাতে আইসা পড়েছিস? কথাগুলো বলে সবার অবাক দৃষ্টি উপেক্ষা করে ইন্তেহা সোজা ক্লাসরুমের দিকে হেঁটে চলে গেল। পেছনে পড়ে রইল একদল নাস্তানা বোধ হওয়া সিনিয়র। তারা বুঝতে পারলো ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়ে ফেলছে। এ তো তাদের থেকেও বড় হারামি। ইন্তেহার জীবন যখন আগ্নেয়গিরি লাভার মতো ফুটছে, ঠিক তখনই সে একই ছাদের নিচে বইছে এক শান্ত শীতল সমীরণ। নূর, যে ইন্তেহার ছোট বোন, কিন্তু আচার আচরণে সে যেন ইন্তেহার ঠিক বিপরীত মেরুর বাসিন্দা। যেখানে ইন্তেহা মানেই চিৎকার, অবাধ্যতা আর দম্ভ, সেখানে নূর হলো নম্রতা, স্নিগ্ধতার প্রতিচ্ছবি। মিসেস নীলার চোখের মণি হলো নূর। ড্রয়িং রুমের যে সোফায় বসে কিছুক্ষণ আগে তিনি ইন্তেহাকে অভিশাপ দিচ্ছিলেন, সেখানে এখন নূর এসে ধীর পায়ে দাঁড়ালো। নূর এক অপরূপ অষ্টাদশী। কিছুদিন পরে সে ভার্সিটিতে ভর্তি হবে। নূর দেখতে যেন কোনো দক্ষ শিল্পীর নিপুণ হাতে আঁকা এক জীবন্ত ছবি। তার গায়ের রং শরতের শুভ্র মেঘের মতো পরিষ্কার। বড় বড় টানা চোখ দুটোই সবসময় এক অদ্ভুত মায়া সরলতা খেলা করে। ইন্তেহার চোখের মণিতে যেখানে বিদ্রোহের আগুন, নূরের চোখে সেখানে ভরে শিশিরের মতো স্নিগ্ধতা। তার ঘন কালো রেশমি চুলগুলো পিঠের ওপর আলগা করে ছেড়ে দেওয়া, যা তার শান্ত চেহারায় এক ধরনের আভিজাত্য যোগ করেছে। সে পরেছে হালকা ল্যাভেন্ডার রঙের একটা সুতি সালোয়ার কামিজ, যা তার নমনীয় ব্যক্তিত্বের সাথে দারুণভাবে মানিয়ে গেছে। তার প্রতিটা পদক্ষেপে কোনো তাড়াহুড়ো নেই, আছে এক ধরনের ছন্দময় ধীর স্থিরতা। এই অপরূপাকে দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। নূর ড্রয়িং রুমে এসে মিসেস নীলার পাশে বসলো। নীলার কপালে রাগের ভাঁজগুলো নূরকে দেখা মাত্রই মিলিয়ে গেল। নূর তার নরম হাতটা মায়ের হাতের উপর রেখে নিচু স্বরে বলল, আম্মু, শরীরটা কি বেশি খারাপ লাগছে? তুমি কি আবার মাথা গরম করলে? মিসেস নীলা এক দীর্ঘশ্বাস ফেলে নূরের মাথায় হাত বুলিয়ে দিলেন। এরপর মমতাময়ী কণ্ঠে বললেন, তুই আছিস বলেই শান্তিতে শ্বাস নিতে পারি রে নূর। ওই আপদটা তো আমার রক্তচাপ বাড়িয়ে দিয়ে গেল। বেয়াদবটা মরেও না, ওকে দেখলেই আমার রক্তচাপ নিয়ন্ত্রণহীন হয়ে যায়। নূর মৃদু হাসলো মায়ের কথায়, কিন্তু এই হাসিটা খুব বিষণ্ণ। সে জানে তার বড় বোন ইন্তেহা কেন এমন। সে জানে এই পরিবারের বৈষম্যই ইন্তেহাকে এতটা কঠোর করে তুলেছে। তবুও সে মায়ের অবাধ্য হতে পারে না। সে শান্ত গলায় বলল, আপু আসলে ওরকম নয় আম্মু, এগুলো বলো না প্লিজ। ও হয়তো শুধু নিজেকে আড়াল করতে চায়। বাদ দাও তো এসব। আমি তোমার জন্য লেবুর শরবত করে নিয়ে আসছি। নূর যখন রান্নাঘরের দিকে যাচ্ছিল, তখন তার মনে পড়ল ইন্তেহার কথা। আজ অনেকদিন পর ইন্তেহা ভার্সিটিতে গিয়েছে। নূর মনে মনে দোয়া করলো যেন আজকের দিনটা ইন্তেহার জন্য অন্তত ভালো কাটে। কিন্তু সে কি জানতো তার বোন ইতিমধ্যেই গোটা ক্যাম্পাসে এক অগ্নিকাণ্ড ঘটিয়ে বসে আছে। নূর রান্নাঘরে যেতেই তার বড় মা অর্থাৎ ফুপিকে দেখতে পেল। নূর তাকে দেখে বলল, তোমাকে আজ খুশি খুশি লাগছে কেন বড় মা? মিসেস তানিয়া রান্না করছিলেন। নূরের কথায় হেসে বলল, আজ অনেকদিন পর তোর ভিরান ভাইয়ার কল এসেছে। সে জানিয়েছে দেশে আসার ব্যাপারে ভেবে দেখবে। কথাটা শুনে নূরের মন আনন্দে নেচে ওঠে। তার ভিরান ভাইয়া আসবে, যার জন্য সে গত 2 বছর যাবৎ অপেক্ষা করছে। তাহলে কি তার অপেক্ষার অবসান ঘটতে চলেছে? তার মানুষটা তার সান্নিধ্যে ফিরে আসছে। নূরের লজ্জা মাখা মুখ দেখে মিসেস তানিয়া হাসলেন। তিমিরের জন্য প্রতিটা সকাল মানে এক নতুন আশার সাথে এক নতুন অপমানের প্রস্তুতি। আজ দিনটাও তার ব্যতিক্রম না। নিজের একমাত্র ইস্ত্রি করা সাদা শার্টটা পরে ক্ষুধার্ত পেটে সে দাঁড়িয়ে আছে শহরের এক নামী কর্পোরেট অফিসের কাজ ঘেরা কেবিনের সামনে। সেখানে ইন্টারভিউয়ার হিসেবে বসেছিলেন মাঝবয়সী এক লোক, যার চোখে মুখে আভিজাত্যের চরম দম্ভ। তিনি তিমিরের ফাইলটা অত্যন্ত অবজ্ঞার সাথে নাড়াচাড়া করে দেখছেন। তিমির নেওয়াজ, তাই তো? রেজাল্ট তো ভালো, কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ড, আপনার বাবা কি করেন বলুন? লোকটা চশমার উপর দিয়ে তাকিয়ে বলল। তিমির বিনীতভাবে জবাব দিল, জি স্যার, বাবা ছোট একটা সরকারি চাকরি থেকে রিটায়ার্ড করেছেন, এখন অসুস্থ থাকেন। লোকটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, সুজের কথায় বলতে গেলে আপনার ফ্যামিলির স্ট্যাটাস আমাদের এই মাল্টিন্যাশনাল কোম্পানির কালচারের সাথে যায় না। আমাদের এমন লোক দরকার যাদের কথা বলার মধ্যে স্মার্টনেস আছে, যাদের বাবা মা সোসাইটির উপরে মহলের ঘোরাফেরা করে। আপনি তো দেখছি একটা টিউশনি করেন, সেই টাকা দিয়ে সংসার চালান। আপনার কি মনে হয় আপনি এই পজিশনের যোগ্য? তিমির দমে না গিয়ে সোজাসাপটা উত্তরে বলল, স্যার, আমার কাজের দক্ষতা আর মেধা দিয়ে আমি নিজেকে প্রমাণ করতে পারবো।
পারিবারিক পরিচয় তো আর অফিসের কাজ করে দিবে না। লোকটা এবার ফাইলটা সজোরে টেবিলের উপর ছুঁড়ে দিয়ে অবজ্ঞা করে বলল, শুনুন মিস্টার তিমির, যোগ্যতা শুধু খাতায় থাকে না, পকেটেও থাকতে হয়। আপনার এই ছেঁড়া জুতো আর গামে ভেজা শার্ট আমাদের অফিসের ডেকুরাম নষ্ট করবে। আই এম সরি, আপনাকে দিয়ে আমাদের হবে না। ইউ মে লিভ। তিমির দীর্ঘশ্বাস ফেলল। তার মনে আবারও আশাহত হলো। এইবারও চাকরিটা হলো না, আজও বাবার কাছে গিয়ে কথা শুনতে হবে। তিমির আর কিছু না বলে ফাইলটা নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। কেবিনের বাহিরে করিডোরের বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে সে নিজের প্রতিচ্ছবি দেখলো। ছেঁড়া জুতো না হলেও ওটা যে বহু বছরের পুরনোতা স্পষ্ট বোঝা যাচ্ছে। তার আত্মমর্যাদায় আবারও আজকেও সজোরে চপেটাঘাত করেছে। চাকরিটা হলেও তিমির করতো না, কারণ যেখানে তার মর্যাদা নেই সেখানে সে কাজ করবে না। অফিস থেকে বেরিয়ে তিমির বাসের জন্য দাঁড়ালো। এখন মাথার উপর তপ্ত রোদ, পকেটে মাত্র 20টা টাকা আছে। এই টাকা দিয়ে সে দুপুরের খাবার খাবে নাকি বাড়ি ফেরার বাস ভাড়া দেবে? সে বাস ভাড়াটাই বেছে নিল। অন্যদিকে ক্যাম্পাসের আমতলায় অর্ক আর তার দলবল এখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ইন্তেহার বলা মেন পয়েন্টের উপর দিয়ে বাইক চালানোর হুমকিটা অর্কর কানে এখনো বাজছে। অর্ককে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওর এক বন্ধু ফিসফিস করে বলল, অর্ক, মেয়েটা তো ডেঞ্জারাস, এর সাথে লাগতে যাওয়া ঠিক হবে না। অর্ক দাঁতে দাঁত চেপে নিজের শার্ট ঠিক করতে করতে বলল, সহজেই ছাড়ছি না, অপমানের শোধ আমি নেবই, তবে আপাতত ওর ছায়া থেকেও দূরে থাক। এ মেয়ে মানুষ না, সাক্ষাৎ বেডা মানুষ। ইন্তেহা এখন ক্লাসরুমের একদম পেছনের বেঞ্চে বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তার কানে হেডফোন বাজছে কোনো মেটাল মিউজিক। পৃথিবীর কোনো নিয়ম বা কারো রক্তচক্ষু তাকে ছুতে পারে না, এটাই তার অহংকার। কিন্তু এই দম্ভের আড়ালে যে এক গভীর একাকিত্ব লুকিয়ে আছে তা পড়ার ক্ষমতা হয়তো তার জীবনের দুই অন্ধকার সাথীরই তিমির আধার আছে। ইন্তেহা ভাবছে তিমির কি তার কাজটা পেল, আর আধার কি গানের অনুশীলন করছে? আজকে কি বদলাবে ওদের ভাগ্য? তিমির ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেই তার বাবা বারান্দা থেকে হাঁক দিলেন, কিরে, আজকেও কি জুতা পিটিয়ে এলি নাকি কোনো গর্ধব তোকে চাকরিটা দিল? তিমির এক পলক নিজের জন্মদাতার তাচ্ছিল্য ভরা চেহারাটা দেখে মাথা নিচু করে ঘরে ঢুকতে চাইল, কারণ তার কিছু বলার মুখ নেই। আজও সে ব্যর্থ। এই কথাটা সে তার বাবাকে কি করে বলবে? তিমির চলে যেতে চাইল, কিন্তু বাবা তার পথ আগলে দাঁড়ালেন। কথা বলিস না কেন? তোকে খাওয়ানোর মুরদ আমার নেই। পাশের বাড়ির হারুনের ছেলে বিদেশে গিয়ে টাকা পাঠাচ্ছে, আর তুই এখানে ইন্টারভিউ নাটক করে দিন কাটাচ্ছিস। আজকে যদি না হয়ে থাকে তবে কাল থেকে এ বাড়িতে তোর ঠাঁই হবে না। শক্ত কণ্ঠে বললেন মিস্টার মুরসালিন। তিমির বাবার কথার কোনো উত্তর দিল না, চুপচাপ ঘরের ভেতরে চলে গেল। তিমিরকে চুপ থাকতে দেখে মিস্টার মুরসালিন বুঝে গেলেন তিমির চাকরি পায়নি। উনি তিমিরকে বকতে লাগলেন আবারও। তিমির রান্নাঘরের দিকে যেতেই তার মাকে অসহায় কণ্ঠে বলল, সকাল থেকে কিছু খাইনি, একটু খেতে দিবে মা? আজ আমি টিউশনির টাকা পেয়েছি, খাবারের পরিবর্তে বাবার কাছে টাকা দিয়ে দিব। কতদিন হলো তোমার হাতের খাবার একটু মন ভরে খাই না, একটু খেতে দাও না মা। ছেলের এরকম অসহায় কণ্ঠ শুনে মিসেস আয়নার বুক ফেটে কান্না আসছে। তার চোখ জলে ভিজে গেল। ছেলেটার মুখ ফ্যাকাশে হয়ে আছে, দেখে মনে হচ্ছে ভালো মতো খেতে পারে না। ছেলের এরকম করুণ অবস্থা দেখে কোন মায়ের না কান্না আসবে? কিন্তু তিনি তার স্বামীর কথার উপর কিছু বলতে পারেন না। তার স্বামীও তার জায়গায় ঠিক। তাদের আরও 2টি সন্তান আছে, তাদেরও বড় করতে হবে। তিমির তার মাকে চুপ থাকতে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে পাশে তাকাতেই দেখলো হাঁড়িতে কোনো খাবার নেই। তিমিরের আর বুঝতেই কিছু বাকি রইল না। তিমিরের ব্যথাতুর চাহনি দেখে মিসেস আয়না ফিসফিস করে বলল, তোর বাবা আজ তোর জন্য বাড়তি চাল রান্না করতে দেয়নি, বলেছে কামাই না করলে খাবার জুটবে না তোর। তিমির আর কথা বাড়ালো না, মায়ের দিকে তাকিয়ে হেসে বলল, আমি তো এমনিই বলছিলাম, সকালে 2টো বিস্কুট আর চা খেয়েছি, আমার পেট এমনিতেই ভরা। তিহান আর তোয়া খেয়েছে? মিসেস আয়না মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালেন। তিমির আর কোনো কথা না বলে হাসি মুখে মায়ের সাথে কথা বলে ফাইলপত্রগুলো রেখে নিজের ঘরে গিয়ে বিছানায় উপর হয়ে পড়ে রইল। তার চোখ দিয়ে জল পড়ছে না, কারণ চোখের জলও বোধহয় অভাবের কারণে শুকিয়ে গেছে। সে শুধু ভাবছিল এই শহরটা কি শুধু ধনীদের জন্যে? তার মতো নিম্ন মধ্যবিত্তের কি কোনো স্বপ্ন দেখার অধিকার নেই? দুপুর গড়িয়ে বিকেল হলো। জীবনের একটা তিক্ত সময় পার হয়, আরেকটা তিক্ত সময় এলো। আধার গানের অডিশন দিতে এসেছে।
সাথে এসেছে ইন্তেহা আর তিমির। আধারের জীবনের আরেকটা রঙিন জায়গা হচ্ছে তার সুর। বাড়ির ওই হাহাকার আর সৎমায়ের বিষাক্ত হাসির হাত থেকে বাঁচতে সে গিটারের তারে আঙ্গুল বুলিয়ে শান্তি খুঁজে পায়। আজ তার স্বপ্নের আরেকটা পরীক্ষা, দেশের সব থেকে বড় রিয়েলিটি শোর চূড়ান্ত অডিশন রুমের বাইরে দাঁড়িয়ে আধার বারবার তার গিটারটা মুছছে। তিমির আর ইন্তেহা বাইরে অপেক্ষা করছিল তার জন্য। আধার মনে সাহস নিয়ে ঢুকলো। ভেতরে ঢুকে দেখলো 3 জন বিচারক বসে আছেন। তাদের চোখে মুখে এক চরম ক্লান্তি আর বিরক্তি। আধারকে দেখে বিচারকদের একজন গম্ভীর গলায় বললেন, নাম কি? কি গাইবে? আধার বিনয়ের সাথে নিজের নাম বলে গিটারের তারে হাত রাখলো। সে গাইতে শুরু করলো তার নিজের লেখা একটা গান, যাতে জড়িয়ে আছে এক অনাথ ছেলের একাকিত্ব আর বাবার অবহেলার করুণ আর্তনাদ। আধারের গলায় এক অদ্ভুত জাদুকরী ব্যথা প্রকাশ পাচ্ছে। সুর যখন তুঙ্গে পৌঁছালো, আধারের মনে হলো সে আজ সব দুঃখ ধুয়ে মুছে দিবে। কিন্তু গান শেষ হতে না হতে মাঝবয়সী একজন বিচারক হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বিরক্তি নিয়ে বলল, থামো, এটা কি হচ্ছে? আমরা এখানে কোনো করুণ কাহিনী শুনতে আসিনি। তোমার ভয়েসের রেঞ্জ ভালো হতে পারে, কিন্তু তোমার টেকনিক একদম জিরো। তুমি কি কোনো ওস্তাদের কাছে তালিম নিয়েছো? থামিয়ে দেওয়ার আধারের অন্তর কেঁপে উঠল। এইবারও কি সে হেরে গেল তার নিয়তির কাছে? আধার ভয়ে আমতা করে বলল, না স্যার, আমি নিচে। সেটাই সমস্যা। আজকাল রাস্তার সবাই গিটার হাতে নিলে নিজেকে গায়ক মনে করে। এই জগা খিচুড়ি গান এখানে চলবে না। আমাদের দরকার কমার্শিয়াল ভয়েস, যা মার্কেটে চলবে। তোমার এই ভাঙাচোরা সুর শুনে পাবলিক হাসবে। তাচ্ছিল্য কণ্ঠে আরেকজন বলল। আধার কাপা গলায় বলল, স্যার, অন্তত একবার সুযোগ দিলে। অন্য এক বিচারক খাতা দেখতে দেখতে বললেন, রিজেক্ট। পরের জনকে ডাকো। আর শোনো আদার, গান গাওয়া বাদ দিয়ে বাপের ব্যবসায় মনোযোগ দাও। তোমার এই রাস্তার গান দিয়ে কেরিয়ার হবে না। আধার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার সুরের জগৎটা যেন এক নিমিষে ধুলোয় মিশে গেল। সে এইবারও তার আশাহত মন গিটারটা কাঁধে ঝুলিয়ে সে টলতে টলতে স্টুডিও থেকে বেরিয়ে এলো। বাইরে ইন্তেহার তিমির তার দিকে হাসি মুখে এগিয়ে এলো। তিমির উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করলো, কি খবর আধার? ছিঁড়ে দিয়েছিস তো আজ? আধার কোনো কথা বলতে পারল না। সে শুধু ম্লানভাবে একবার হাসার চেষ্টা করলো, কিন্তু সে হাসিটা কান্নার চেয়েও করুণ শোনালো। সে নিচু গলায় বলল, ওরা বললো আমার গান নাকি রাস্তার গান। আমার কোনো যোগ্যতা নেই। আধারের কথা ইন্তেহা রেগে দাঁতে দাঁত চেপে বলল, কারা বলেছে শুনি? কোন হালার সম্বন্ধে বলছে রে? ওর গলা আমি টেনে ছিঁড়ে ফেলবো। কত বড় সাহস! তিমির গম্ভীর কণ্ঠে বলল। শাট আপ ইন্তেহা, তোর মুখের ভাষা ঠিক কর। ইন্তেহা চুপসে গেল তিমিরের ধমকে। তিমির এবার আধারের করুণ মুখের দিকে তাকিয়ে ওর কাঁধে হাত রেখে বলল, ওসব নামি দামি জজদের কান তো টাকার শব্দেই বন্ধ হয়ে আছে। তুই চল আমাদের সাথে। আধার দীর্ঘ নিঃশ্বাস ফেলে সায় দিল। এরপর তার গিটারের ব্যাগটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বাড়িতে রিজেক্ট হই, বাইরেও রিজেক্ট হলাম। শালা, আমার কপালটাই কি কোনো ডাস্টবিনে তৈরি হয়েছে? ইন্তেহা সেটা শুনতে পেয়ে বলল, তোর কপাল না মামা, তুই পুরো ডাস্টবিনে তৈরি হয়েছিস। ইন্তেহার কথা শুনে তিমি সশব্দে হেসে উঠল। আধার অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, দেখলি ভাই, এই মেয়েটার কলিজা আসলে পাথরের তৈরি। মানুষ যখন দুঃখে পাথর হয়, তখন পাশে এসে সান্ত্বনা দিতে হয়। আর এ কিনা আমার পুরো অস্তিত্বটাকে ডাস্টবিনে পাঠিয়ে দিচ্ছে। ইন্তেহা একটা বাঁকা হাসি দিয়ে ওর বাইকের চাবিটা আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে বলল, আবে এই কথা বন্ধ কর শালা। তুই রিজেক্ট হয়েছিস কারণ দুনিয়াটা অন্ধ, আর তিমির চাকরি পায়নি কারণ ওর জুতোটা পুরনো। কিন্তু তাতে কি আমাদের ক্ষুধা কমে গেছে? পেটেতে ইঁদুর দৌড়াচ্ছে। চল, আজ আমার জমানো টাকা দিয়ে তোদের পেট ভরে খাওয়াবো। শালার কপাল খারাপ হলে কি পেটও খারাপ রাখতে হবে নাকি? 3 জন কথা বলতে বলতে রাস্তার ধারে একটা সস্তা কিন্তু জমজমাট হোটেলে গিয়ে বসলো। সেখানে বসে ইন্তেহা অর্ডার দিল 3 প্লেট বিরিয়ানি তাদের সামনে এনে রাখতে আধারা তিমির একে অপরের দিকে তাকালো। তিমিরের মনে পড়ে গেল বাড়িতে মার সেই শুকনো মুখটার। আধারের মনে পড়লো বাবার অবহেলা। ওদের মুখের দিকে তাকিয়ে ইন্তেহা বুঝতে পারলো ওদের মনোভাব। ইন্তেহা নিজেই আগে খাওয়া শুরু করে বলল, শালিদের চিন্তা করে না খেয়ে মরবি নাকি? তোদের মরার ইচ্ছা থাকলে মর, আমার তো নেই। নয়তো ওই শালিকে জ্বালাবো কি করে আমি? ইন্তেহার কথায় তিমির আর আধারও একসাথে বলে উঠল, আমাদেরও মরার ইচ্ছে নেই তোর মতো একটা হারামিরে রেখে। পরে ওপরে গিয়ে আফসোস করতে হবে। 3 জনই হাসলো কথা শুনে। খাওয়া শেষ করে ওরা যখন রেস্টুরেন্ট থেকে বেরোলো, তখন সন্ধ্যা নেমে এসেছে। শহরের নিয়ন আলোগুলো জ্বলতে শুরু করেছে। 3 জনই পাশাপাশি হাঁটছে। কিছু ভেবেই আধার হঠাৎ গিটারটা বের করে হোটেলের সামনে ফুটপাতে বসে পড়ল। তিমির অবাক হয়ে বলল, কি করছিস? আধার ম্লান হেসে বলল, ওই বিচারক বলেছিল না আমার গান নাকি রাস্তার গান? ঠিক আছে, আজ
রাস্তা থেকেই শুরু করি, দেখি রাস্তার মানুষ কি বলে। ইন্তেহা হাতে তালি দিয়ে বলল। জিও মামা, শুরু করো। আধার তার গলায় গান ধরল। ইন্তেহা হাত আর তিমি চোখ বন্ধ করে আধারের গান শুনছিল। এবার তারাও একসাথে গেয়ে উঠল। আধারের উদ্যত্ত ও কণ্ঠে যখন ফুটপাতে ধুলোবালি ভেদ করে আকাশে ছড়িয়ে পড়ল, তখন পথচারীরা থমকে দাঁড়াতে শুরু করলো। ইন্তেহা একপাশে হাত আড়াআড়ি করে দাঁড়িয়ে এক অদ্ভুত গর্ব নিয়ে বন্ধুকে দেখছে, আর তিমির অবাক হয়ে দেখলো কিছু মানুষ মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কেউ কেউ তো পকেট থেকে টাকাও বের করে গিটারের ব্যাগে দিতে চাইলো। আধার হাত তুলে টাকা দিতে মানা করলো। গান শেষ করে আধার উঠে দাঁড়িয়ে বলল, আজ বুঝলাম যোগ্যতা বিচার করার ক্ষমতা এসি রুমে বসে থাকার ওই লোকগুলো নেই। যোগ্যতা আছে ওই সাধারণ মানুষের কানে, যারা আমার গান শুনে থমকে দাঁড়িয়েছে। ইন্তেহা তিমির আধারকে বাহবা দিল। ইন্তেহা আধারের পিঠে চাপড় মেরে বলল, তোর এই চ্যাংড়া গান শুনতে না অনেক চ্যাংড়া চেঙ্গি দাঁড়ালো। এই বেয়াদব গুলার তার মানে তোর গান পছন্দ হয়েছে? আধার কটমট দৃষ্টিতে তাকালো ইন্তেহার দিকে। তিমির ইন্তেহার কান ধরে টেনে বাইকের কাছে নিয়ে যেতে যেতে বলল, তোর মুখের ভাষা জীবনেও ভালো না, তাই না? আধার গিটার তুলে কাঁধে ঝুলিয়ে হাসতে হাসতে ওদের পেছনে যেতে লাগলো। তিনজন মিলে আবারও সেই চায়ের দোকানে ফিরে এলো, যেটা তাদের আড্ডা দেওয়ার একটা জায়গা। কিছুক্ষণের মধ্যেই আবারও চায়ের দোকানের ধোঁয়াশা পরিবেশে তিনজনের আড্ডাটা এক টুকরো বিচ্ছিন্ন দ্বীপের মতো তৈরি হলো। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া দোকানে বসে থাকা সহ চারপাশের মানুষের বাঁকা চাহনি ওদের গায়ে লাগলো না। আধার তার চায়ের কাপে একটা বিস্কুট ডুবিয়ে আধা খাওয়া অবস্থায় ইন্তেহার দিকে তাকালো। সে ইন্তেহার গালের লাল দাগটা থেকে নজর সরাতে পারছে না। চরটা যে খুব জোরে মেরেছে দেখেই বোঝা যাচ্ছে। চরের দাগটা দেখেই বোঝা যাচ্ছে ইন্তেহার প্রতি কতটা ক্ষুব্ধ ওই মানুষটার। আধারের রাগ হলো মিসেস নীলার উপর। আধার ভাবতে পারে না একজন জন্মদাত্রী মা এরকম করতে পারে। সত্যি জন্মদাত্রী তো। আধারের বুক কাঁপছে যতবার ইন্তেহার গালের দিকে নজর পড়ছে ওর, কিন্তু সরাসরি দরদ দেখালে ইন্তেহা কেঁপে যাবে। এই জন্য ওদের কথার মাঝে আধার দাঁত বের করে বলল, ইন্তেহা, তোর গালের ওই 3 আঙ্গুলের ডিজাইনটা কিন্তু হেভি হয়েছে। আমাদের নীলা ম্যাডাম কোন ব্র্যান্ডের মেকআপ ব্যবহার করেছে এই মেকআপটা করতে? তিমির আর ইন্তেহা আধারের দিকে তাকালো। তার কথা শুনে ইন্তেহা বাঁকা হেসে চায়ের কাপটা সজোরে টেবিলের উপর নামিয়ে রাখলো। ঠোঁটে আবারও সেই মরণঘাতী হাসি ফুটে উঠল। ইন্তেহা ঠোঁট হেলিয়ে হেসে বলল, ডিজাইনটা এক্সক্লুসিভ, তাই না রে মামা? তোকে দিয়ে ট্রায়াল দেবো নাকি একবার? তোর এই বাদর মাখা মুখটা অন্তত একটু মানুষের মতো দেখাবে। তিমির একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের চুলগুলো ঠিক করতে করতে নিচু স্বরে বলল, আধার, তুই থামবি? মেয়েটা সারাদিন বাইক নিয়ে টোটো করলো, এখন অন্তত শান্তিতে চাটা খেতে দে। আধার একগাল হেসে তিমিরের কাঁধে একটা চিমটি কেটে বলল, ওরে আমার শান্তিবাদী ভাইরে, তুই তো দেখি তিমির থেকে পুরো হিমু হয়ে যাচ্ছিস। তা আজ কয়টা ইন্টারভিউতে তোকে যোগ্য নয় বলে অপমান করে বের করে দিল? লেজটা কি কালকের চেয়ে বড় হয়েছে? আধারের কথায় তিমির ম্লান হাসলো। এরপর হতাশার শ্বাস ফেলে বলল, আজ রেকর্ড ভেঙেছি রে। একটা কোম্পানিতে আমার জীবন বৃত্তান্ত দেখে বলল, আপনি কি এখানে চাকরি করতে এসেছেন নাকি আমাদের উদ্ধার করতে? আমি বললাম, আপাতত নিজেকে উদ্ধার করতে পারলেই খুশি। ইন্তেহা নাক মুখ কুচকে বলল, এরা লেখাপড়া জানে? তোর মতো একটা ছেলেকে কাজে রাখে না। এদের এই কোম্পানি নিয়ে এত কিসের দেমাগ কেন কে জানে? ইন্তেহার কথা শুনে আধার হো করে হেসে উঠল। তিমির ইন্তেহার চুল টেনে ধরে বলল, তোর মুখের ভাষা ঠিক করবে আদব। ইন্তেহা কোনো মতে তিমিরের থেকে নিজের চুল ছাড়িয়ে বলল, আচ্ছা। তিমির নাক মুখ কুচকে তাকালো ইন্তেহার দিকে। আধার হঠাৎ তিমিরের দিকে তাকিয়ে বলল, এখন শোন, টাকা শেষ হলে বলিস। ওই বুড়োটার দয়া নিয়ে তোকে ভাত খেতে হবে না। আমার বাবার ড্রয়ারে অনেক টাকা পড়ে থাকে, কুত্তার মতো কামড়ালে 2-4টা নোট নিয়ে আসা কোনো ব্যাপার না। তিমির মাথা নিচু করে বলল, না রে, তোদের টাকা নিলে নিজের কাছে নিজে ছোট হয়ে যাব। টিউশনির ওই কয়েকটা টাকাই চলবে। যেখানে তোরা নিজেরাই টাকা পাস না সেখানে আমি কিভাবে নেই? ওদের কথার মাঝে পাশের টেবিলে একটা লোক ফিসফিস করে উঠল, মেয়েটার লজ্জা নেই? রাত দুপুরে ছেলেদের সাথে কি বেপরোয়া হাসি! এরকম মেয়েদের জন্যই সব মেয়েদের নাম খারাপ হয়। তিমির, আধার আর ইন্তেহার কানে কথাটা পৌঁছালো। ইন্তেহার কানে কথাটা যেতেই তার চোয়াল শক্ত হয়ে গেল।
রাগে তার মাথা গরম হয়ে গেল। দাঁত চেপে সে এক মুহূর্ত দেরি না করে উঠে গিয়ে লোকটার টেবিলের উপর এত জোরে থাবা মারল যে চায়ের কাপগুলো ঝনঝন করে উঠল। লোকটা আটকে উঠল ইন্তেহার লাল চোখগুলোর দিকে তাকিয়ে। ইন্তেহা বাঁকা হেসে লোকটার চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, শালা নিজের চায়ের চিনি কম হয়েছে কিনা সেটা দেখ। আমার চরিত্রে চিনি ভাবতে আসলে কিন্তু তোর ডায়াবেটিস হয়ে যাবে। পরের বার তাকালে চোখের মনিটা কিন্তু গ্লাসে করে বাড়ি নিয়ে যেতে হবে, মনে থাকে যেন। ইন্তেহার কথায় লোকটা ভয়ে কুকড়ে গিয়ে মাথা নিচু করে ফেলল। তিমির আর এবার ইন্তেহারকে কিছু বলল না। তাদেরই রক্ত টকবক করে ফুটছিল। লোকটার কথা শুনে ইন্তেহাকে যেতে দেখে তারা আর যায়নি। তিমির আর আধারও লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। দুজনার চোখেই রাগে আগুন জ্বলছে। তিমির গম্ভীর কণ্ঠে বলল, আপনাদের মতো কিছু মানুষদের কারণেই ইন্তেহার মতো মেয়ে তৈরি হয় চাচা। ওদের দোষ দেখার আগে নিজেদেরটা দেখুন। কথাটা বলে তিমির, আধার আর ইন্তেহা সেখান থেকে চলে আসতে শুরু করে। লোকটা দমে না গিয়ে ওদের দিকে তাকিয়ে বলল, দুই বেডারে পুষে রাখছে নিজের জন্য। কথাটা বলতে দেরি তিমির গিয়ে লোকটার সামনের বেঞ্চিতে একটা ঘুষিতে ভেঙে দিয়ে রক্তলাল চোখে লোকটার দিকে তাকিয়ে বলল, আরেকবার যদিও ওর নামে কিছু বলেছেন, আপনি আর আপনার জায়গায় থাকবেন না, আই প্রমিস। জিব্বা কেটে কুচি কুচি করে রাস্তার কুকুরগুলোকে খাওয়াবো। তিমিরের এমন রুদ্রমূর্তি দেখে লোকটা এবার সত্যি ভয়ে সিটিয়ে গেল। তার মুখ দিয়ে আর কোনো কথা সরল না। আধার রেগে লোকটার দিকে তাকিয়ে বলল, রাস্তার কুত্তাও এইসব লোকের মাংস খাবে না। তিমিরের চোখে দাউ দাউ করে আগুন জ্বলছে। চোখের শিরাগুলো ফুলে উঠেছে। হাত মুষ্টিবদ্ধ করে রাখায় পেশিগুলো টান টান হয়ে গেছে। কপালে শিরাগুলো ফুলে আছে, চোয়াল শক্ত হয়ে আছে। তিমির সহজে রাগে না, সবসময় শান্ত থাকে, কিন্তু রাগলেও রাগ কমানো অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। রাগের সময় তিমিরের মাথা ঠিক থাকে না। এজন্যই তিমির যথাসম্ভব নিজের রাগ সামলানোর চেষ্টা করে সবসময়। ওর রাগ অনেক ভয়ঙ্কর। তিমিরকে রেগে যেতে দেখে আধার তিমিরের কাঁধে হাত রেখে ইশারা করলো শান্ত হওয়ার জন্যে। তিমির রাগে হাঁপাচ্ছে, কিন্তু ইন্তেহার দিকে দুজন তাকাতেই দেখলো সে নির্বিকার চিত্তে বাইকের চাবি দিয়ে নখ পরিষ্কার করছে, যেন কিছুই ঘটেনি, যেন এদিকে তার খেয়ালই নেই। এটা দেখে তিমির আর আধার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই মেয়ের কোন সময় কি হয় আজও তারা বুঝলো না। আধার পকেট থেকে কিছু টাকা বের করে দোকানদারকে দিয়ে বলল, মামা বাকি টাকাটা রেখে দিয়েন, আর এই চাচাকে 1 কাপ করা চা দিয়েন। মাথায় মনে হয় গোবর বেশি জমেছে। তিনজন মিলে সেখান থেকে বেরিয়ে এলো। তিনজনের মুখেই বাঁকা হাসি, যেন বিশ্ব জয় করে এসেছে। আসলে তিনজনই বিশ্বকে ডুবিয়ে এসেছে। এদের দ্বারা এর থেকে বেশি কিছু হবে না। মিসেস নীলা নূর মিসেস তানিয়া বসে বসে কথা বলছিলেন। তখনই প্রবেশ করে মিস্টার এহসান, যে এখন মাত্র অফিস থেকে এসেছে। ক্লান্ত শরীর নিয়ে সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যে আর চোখে একবার মিসেস নীলার দিকে তাকালো। মিসেস নীলা তাকে দেখেও যেন দেখলো না, সে তার কথায় ব্যস্ত। নূর বাবাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, আজকের দিনটা কেমন কাটলো বাবা? মিস্টার এহসান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভালো। তোমার দিন কেমন কাটলো? নূর হেসে বলল, ভালো। মিস্টার এহসান একটু ইতস্তত করে বলল, ইন্তেহা কই? নূর একটু ভেবে বলল, আপু তো এখনো ফিরেনি বাবা, সেই সকালে বেরিয়েছে। তাদের কথার মাঝে মিসেস নীলা চিৎকার করে বলে উঠল, ওই আপদের প্রতি এত দরদ উতলে পড়ছে কেন হঠাৎ? মিস্টার এহসান স্ত্রীর তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনে যেতে নিয়েও আবারও সিঁড়ির মাঝপথে থমকে দাঁড়ালেন। মিসেস নীলার কথা শুনে তার মুখে এভাবে এক ধরনের অসহায়ত্ব ফুটে উঠল। মিসেস নীলা সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে গলার স্বর আরও এক পর্দা চড়িয়ে বললেন, সকালবেলা আপনার গুণবতী মেয়ে আমার গায়ে হাত তোলার দৃষ্টতা দেখিয়েছে, সেটা জানেন? আর আপনি ঘরে ফিরেই তার খোঁজ নিচ্ছেন, লজ্জা করে না? মিসেস এহসান নিচু স্বরে বললেন, নীলা শান্ত হও। ইন্তেহা এখনো ফেরেনি কেন? আমি শুধু সেইটাই জানতে চাইছিলাম। রাত তো কম হলো না? মিসেস তানিয়া মিসেস নীলাকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি থামলেন না। মিসেস নীলা গলার স্বর আরও উঁচু করে বলল, আপনার মেয়ে তো আর একা ফেরে না, সাথে ওই 2 ছেলে থাকে। পাড়ার লোক অলরেডি কানা ঘোষা শুরু করেছে। আপনার মেয়ে তো আর মেয়ে নেই, ও তো এখন রাস্তার গুন্ডা সেজে ঘোরে। নূর মায়ের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আম্মু, আপু তোর বন্ধুদের সাথেই থাকে, ওরা খারাপ না। তুই চুপ করবি নূর, বেয়াদবের দল সব এক হয়েছে। এই বাড়িতে আজ হয় ইন্তেহা থাকবে, নয়তো আমি থাকবো। ও ফিরলে আজ গেট খুলবে না কেউ। দেখি সারা রাত রাস্তায় কার সাথে রাত কাটায় ও। মিসেস নীলা মেয়ের দিকে তেড়ে গিয়ে বললেন। ঠিক সেই মুহূর্তে বাইরে বাইকের বিকট শব্দ শোনা গেল। ইন্তেহা তার বাইকটা বাড়ির সদর দরজার সামনে স্টপেজে থামিয়ে গেট দিয়ে ভেতরে ঢোকার সময় সে দেখলো ড্রয়িং রুমে সবাই জড়ো হয়ে বসে আছে। সে জানে ভেতরে কি অপেক্ষা করছে, কিন্তু তার বুক কাঁপে না এইসবে। ইন্তেহা চাবি রিংটা ঘুরাতে ঘুরাতে ভেতরে ঢুকলো, যেন কোনো মহান কাজটা করে এসেছে।
ড্রয়িং রুমে পা রাখতে দেখলো সবাই রণসজ্জায় প্রস্তুত হয়ে আছে। ইন্তিহাকে দেখে সবাই ওর দিকে তাকালো। ইন্তিহা সবার দৃষ্টি উপেক্ষা করে হেলমেটটা সোফার উপর ছুঁড়ে ফেলে নির্লিপ্ত গলায় বলল, কফি হবে এক কাপ? মাথাটা খুব ধরেছে। মিসেস নীলা রেগে এগিয়ে এসে ইন্তিহার সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বললেন, কফি একটু বিষ দেই? তোর তো বিষ খাওয়া উচিত। সারাদিন টোটো করে এখন ঘরে কফি খেতে এসেছিস। আজ থেকে এই বাড়িতে তোর ঢোকা বন্ধ। ইন্তিহা মায়ের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে হেসে বলল, এই বাড়িটা বাবার নামে, আর এই বাড়িতে থাকার অধিকার আমার জন্মগত। আপনার কথায় আমি এই বাড়ি ছাড়বো না। আপনি চাইলে চলে যেতে পারেন। এইসব আজাইরা হুমকি আমাকে দিতে আসবেন না। আপনি আমার কচুটাও বাঁকা করতে পারবেন না। ইন্তেহা, মিস্টার এহসান এবার ধমক দিয়ে উঠলেন। ইন্তিহা বাবার দিকে ফিরে শান্ত গলায় বলল, বাবা, তুমি তো সবসময় চুপ থাকো, আজকেও থাকো। শুধু নামেই বাবা হতে পেরেছেন। মিসেস নীলার আগে কাঁপতে কাঁপতে মিস্টার এহসানের দিকে তাকিয়ে বললেন, হয় এই মেয়েকে রাখবেন, নয়তো আমাকে রাখবেন। ইন্তিহা হাই তুলে নিজের ঘরের দিকে এগুতে এগুতে বলল, যাওয়ার সময় গেটটা ভালো করে আটকে যাবেন মিসেস নীলা। আর হ্যাঁ, নূরকে সাথে নিয়ে যান। ও যেন আপনার মতো সংস্কারী হতে পারে। কথাটা বলে ইন্তেহা মিস্টার এহসানকে পাশ কাটিয়ে চলে গেল। ইন্তেহা নিজের ঘরে ঢুকে দরজাটা সশব্দে আটকে দিল। বাইরে এখনো নীলার চিৎকার আর মিস্টার এহসানের অনুনয় শোনা যাচ্ছে, কিন্তু ইন্তেহা কানে দিল না এগুলোতে। ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল ইন্তেহা। ফ্রেশ হয়ে এসে ইন্তেহার কানে হেডফোন গুঁজে দিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে এসে ভাবলো, ডাইনিং টেবিলে সেই ভাঙা কাচের মতো তার মনটাও আজ টুকরো টুকরো হয়ে আছে, কিন্তু সেই টুকরোগুলোর ধার এত বেশি সে কাউকে তা ছুতে দেয় না। আধার ঠিকই বলেছিল, যোগ্যতা এসি রুমে থাকে না। শান্তিও হয়তো এই বিশাল অট্টালিকায় নেই। শান্তি আছে ওই চায়ের দোকানে ধোঁয়াশার বন্ধুদের অসংলগ্ন আড্ডায়। লাল হয়ে থাকা গালটাতে হাত বুলালো ইন্তেহা। এরপর বিরক্তি নিয়ে বলল, শালি আমার গালটাকে সরকারি গাল পয়সা মনে হয়, যখন ইচ্ছা তখন মারে। অন্যদিকে তিমিরও বাড়িতে পৌঁছালো। ভেতরে প্রবেশ করে দেখলো তার বাবা বারান্দায় বসে তামাক টানছেন। তিমির কোনো কথা না বলে নিঃশব্দে রান্নাঘরের দিকে যেতে থাকে। তার ভীষণ খিদে পেয়েছে। দুপুরেও ঠিকমতো খাওয়া হয়নি, যদিও সে বিরিয়ানি খেয়েছে, কিন্তু রাতের খাবারও তো খেতে হয় মানুষের। সারাদিনে একবেলা কে থাকতে পারে? তিমির আর চোখে এদিক ওদিক তাকিয়ে রান্নাঘরে থাকা ভাতের হাঁড়িটা ছুতে গেল। ঠিক তখনই কারো কর্কশ কণ্ঠ ভেসে এলো, হারি ছবি না। বাবার কর্কশ কণ্ঠস্বরে তিমির থেমে গেল। সে নিজের হাতটা সরিয়ে নিল। একটু ইতস্তত করলো তিমির। এরপর তিমির ম্লান স্বরে বলল, বাবা মা কোথায়? একটু ভাত কি আছে? বড় খিদে পেয়েছে। তিমিরের অসহায় কণ্ঠেও বাবার মন গলল না। তার বাবা উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, ভাত? কোন লজ্জায় ভাত চাস তুই? এই সংসারে এক পয়সাও দিস তুই? জোয়ান মরদ, ঘরে বসে বসে অকারণে অন্ন ধ্বংস করছিস। লজ্জা করে না বুড়ো বাবার উপর বসে খেতে? তোকে খাবার দেওয়ার চেয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া অনেক ভালো। তিক্ত কথাগুলো শুনে তিমিরের পেটের ভিতরে ক্ষুধার জ্বালাটা মুহূর্তে অপমানে তেতো হয়ে গেল। তার চোখ ভিজে এলো। বাবার কথাগুলো তীরের মতো তার বুকে বিচ্ছে। তিমির ঢোক গিলে নিজেকে সামলে নিল, কিন্তু তার বুক হাহাকার করছে। বেকারত্ব কি এত বড় পাপ? তিমির নিজেকে সামলে শান্ত গলায় বলল, বাবা, আমি তো চেষ্টা করছি। আজকেও ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কেউ সুযোগ না দিলে আমি টাকা পাবো কোথায়? চেষ্টা? তোর চেষ্টার গোষ্ঠী কিলাই। তোর মতো অকর্মক ছেলের জন্ম দেওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। যা বেরিয়ে যা আমার সামনে থেকে। যতক্ষণ না নিজের রোজগারের টাকা হাতে নিয়ে আসবি, এই হাড়ির ভাত তোর জন্য হারাম। তেরে এসে বললেন মিস্টার আন্তাফ। ঠিক সেই সময় তিমিরের মা মিসেস আয়না ঘর থেকে বেরিয়ে এলেন। আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে তিনি তিমিরের দিকে এগোলেন। তার হাতে একটা ছোট স্টিলের থালা, সেখানে অল্প কিছু ভাত আর ডাল মাখা। মিসেস আয়না কাঁপা কাঁপা গলায় বললেন, ওগো, ছেলেটা সারা দিন বাইরে বাইরে ঘোরে, একটু খেতে দাও। ও তো মানুষ, পাথর তো নয়। এমন কারো কেন ওর সাথে? মিস্টার আন্তাফ হুঙ্কার দিয়ে উঠলেন, সরো সামনে থেকে। তোমার আশকারাতেই আজ ও এসব অপদার্থ হয়েছে। দাও, ওই থালায় আমাকে দাও। মিসেস আয়না কিছু বুঝে ওঠার আগে মিস্টার আন্তাফ থালাটা কেড়ে নিয়ে উঠোনের কোণে ছুঁড়ে ফেলে দিলেন। ঝনঝন শব্দে থালাটা আছড়ে পড়ল, আর তিমিরের রাতের খাবারটুকু ধুলোয় মিশে গেল। তিমির অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মাটিতে পড়ে থাকা অন্নগুলোর দিকে। তার চোখে এখন আর পানি নেই, আছে শুধু এক অদ্ভুত শূন্যতা। তিমির তাচ্ছিল্য হাসলো, যদিও তার বুকটা ফেটে যাচ্ছে। তিমির নিজেকে নিজেই প্রশ্ন করলো, আমি এতটা নীচ? আমাকে খাবার দেওয়ার থেকে খাবারগুলো ফেলে দেওয়া ভালো মনে হলো? বেকারত্বের কাছে মনুষ্যত্ব হেরে গেল।
তিমিরের মন থেকে কোনো উত্তর এলো না। তিমির দীর্ঘ এক শ্বাস ফেলল। তার বুক কেঁপে উঠছে। তিমির আর কথা বলল না। ধীর পায়ে মিসেস আয়নার কাছে গিয়ে দাঁড়ালো। মিসেস আয়নার মাথায় হাত রেখে মৃদুস্বরে বলল, মা তুমি কেঁদো না, আমার খিদে নেই। আসলে আধার আর ইন্তেহার সাথে আজ অনেক কিছু খেয়েছি তো, তাই পেট ভরা। শুধু তোমার হাতের একটু পানি খাবো। মিসেস আয়না ডুকরে কেঁদে উঠলেন। তিমির এক ঢোক পানি খেয়ে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে জানে এই বাড়িতে তার কোনো অধিকার নেই। সে বাড়ির বাইরে বেরিয়ে এসে বড় রাস্তার মোড়ে গিয়ে বসলো। রাত 12টা বাজে। চারিপাশ নিস্তব্ধ। এখন পকেট থেকে ফোনটা বের করলো তিমির। স্ক্রিনে আধার আর ইন্তেহার সাথে তোলা সে একটা ছবি ভাসছে। ছবিতে ওরা কত হাসছে। তিমির বিড়বিড় করে বলল, যোগ্যতা নেই বলে সমাজ তাড়িয়ে দেয়, আর টাকা নেই বলে পরিবার। আমরা যাব কোথায় রে? হঠাৎ তার ফোনের স্ক্রিন জ্বলে উঠলো। আধারের মেসেজ এলো। কিরে হিমু, ভাত খেয়েছিস নাকি বাবার লাঠি খেয়ে পেট ভরিয়েছিস? তিমির কিছু একটা টাইপ করতে গিয়ে থেমে গেল। সে চায় না এই মুহূর্তে তার বিষণ্ণতা বন্ধুদের মধ্যে ছড়িয়ে পড়ুক। সে শুধু লিখলো, সব ঠিক আছে রে, ঘুমা এখন। তিমির আকাশের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণের পর উঠে আবারও ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। এই শীতে বাহিরে থাকা সম্ভব না। শত অপমান সহ্য করেও মাটি আঁকড়ে পড়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই তার। আধারও বাসায় প্রবেশ করলো। প্রবেশ করে দেখলো তার বাবার সৎমা ডাইনিং টেবিলে বসে কফি খাচ্ছে। আধারকে দেখেই তার সৎমা মুখে একটা কৃত্রিম বিরক্তির ছাপ এনে তার বাবার দিকে তাকালেন। দেখুন আপনার ছেলের কাণ্ড, রাত 12টা বাজে অথচ কোনো পাত্তাই নেই, পাড়ার বখাটেদের সাথে ঘুরে বেড়াচ্ছে। আমি তো মা হিসাবে শাসনও করতে পারি না, করলেই দোষ। কথাটা বলে সৎমা মিসেস জান্নাত মায়া কান্না জুড়ে দিলেন। আধার বিরক্তিতে নাক মুখ কুচকালো। আবারও শুরু হয়েছে নাটক। আধারের বাবা মিস্টার জামান রাগে টেবিল চাপড়ে বললেন, আধার, তোর কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? কেন আসিস এই বাড়িতে? যেখানে যাস সেখানে থাকলেই তো পারিস। আধার হাসলো তার বাবার কথায়। তার মুখে ফুটে উঠল এক বিদ্রুপাত্মক হাসি। সে মিস্টার জামানের দিকে তাকিয়ে বলল, ড্যাড, আপনার এই প্রাসাদে তো আমার জায়গা আগে থেকেই নেই। আমি তো শুধু একটা আসবাবপত্র মাত্র। আর আপনার এই দ্বিতীয় স্ত্রী তো স্ক্রিপ্ট খুব ভালো লেখেন, ওনাকে অস্কার দেওয়া উচিত। মুখ সামলে কথা বল। মিস্টার জামান গ্লাসটা আধারের পায়ের কাছে ছুঁড়ে মেরে বলল। কাজটা ভেঙে চুরমার হয়ে গেল নিমিষে। ভাঙা কাছের টুকরোগুলোর দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসলো আধার। এরপর আধার শান্ত গলায় বলল, কাজ ভাঙার আওয়াজটা আমার বড্ড চেনা ডগ। প্রতিদিন আমার ভেতরটাও এইভাবেই ভাঙে। চিন্তা করবেন না, কাল আবার নতুন একটা ড্রামা শুরু করবে। আমি আপাতত আমার ঘরে যাচ্ছি। কথাটা বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আধার নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে গিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। ঘরের সব আলো নিভিয়ে দিয়ে সে অন্ধকারের সাথে মিশে যেতে চাইল। তার নাম আধার, আর এই আধারই যেন তার একমাত্র আপনজন। একই শহরে 3 প্রান্তে 3 জন মানুষ। কারো ঘরে প্রাচুর্য, কারো ঘরে অভাব, কারো ঘরে আভিজাত্য, কিন্তু প্রত্যেকের ভাগ্য এক সুতোয় গাঁথা। অনাদর আর অবহেলার বিষে নীল হয়ে যাওয়া শৈশব। তারা জানে কয়েক ঘন্টা পর আবার সূর্য উঠবে, আর তারা সেই চায়ের দোকানে মিলিত হয়ে আবার একটু খুশি খুঁজে নিবে। পরদিন সকালটা শুরু হলো অন্য এক আবহে। ড্রয়িং রুমে ফুলের তোড়া সাজানো হচ্ছে। রান্নাঘর থেকে ভেসে আসছে মশলার সুঘ্রাণ, যেন আজ বড় কোনো আয়োজন চলছে বাড়িতে। নূর আজ ভীষণ ব্যস্ত। সে নিজের হাতে পোলাও আর রোস্ট রাখছে। তার চোখে মুখে এক ধরনের লাজুক আনন্দ খেলে যাচ্ছে, কারণ আজ ভিরান বিদেশ থেকে ফিরছে। ভিরানকে নূর মনে মনে ভীষণ পছন্দ করে, আর এই কথা বাড়ির সবাই জানে। নূর ঘেমে একাকার। ফর্সাকালের সাথে সামনের চুলগুলো লেপটে তাকে আরো আকর্ষণীয় করে তুলছে। মেয়েটা তবুও কাজ করে যাচ্ছে। ইন্তেহা তৈরি হয়ে ঘর থেকে বেরোতে দেখলো নূর তড়িঘড়ি করে একটা বাটি নিয়ে ডাইনিং টেবিলের দিকে যাচ্ছে। নূরকে আজ অনেকদিন পর হাসি খুশি দেখে ইন্তেহা এটা খেয়াল করলো। নূরের কাজ দেখে ইন্তেহা রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়ালো, কিন্তু নূরের এই আধিক্যতা তার সহ্য হলো না। নূর ইন্তেহাকে দেখে উৎফুল্ল গলায় বলল, আপু দেখো তো রান্নাটা ঠিক আছে কিনা। ফিরান ভাইয়া কিন্তু ঝাল একদম খেতে পারে না, তাই আমি কাঁচামরিচ কম দিয়েছি। ইন্তেহা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তোর ভিরান ভাইয়া ঝাল খেতে পারে না বলে কি এখন গোটা বাড়ির মানুষ মিষ্টি ঝোল খাবে? আর এই যে এত আয়োজন করছিস, ভিরান তোকে একবার ফোন করে বলেছে যে ও আসছে? নূরের একটু মন খারাপ হলো ইন্তেহার কথায়, তবে সে নিজেকে সামলে নিয়ে বলল, ভাইয়া তো কাল রাতে বড় আম্মুকে ফোন করেছিল। তখনই পিছন থেকে মিসেস নীলা এসে নূরের মাথায় হাত রাখলেন। ইন্তেহার দিকে একটা আট চোখে তাকিয়ে বললেন, নূরমা, তুই তোর কাজ কর। ওসব লক্ষ্মী ছাড়া মেয়েদের কথায় কান দিস না। যার কপালে অনাদর লেখা সে তো অন্যের সুখ সইতে পারবেই না। ইন্তেহা বিড়বিড় করে বলল, ভাঙ্গা সুখ আমার,
বলেই বেরিয়ে এলো ইন্তেহা। ইন্তেহা দাঁড়ালো না। এই বাড়িতে সকাল সকাল বাতাস বিষাক্ত হতে শুরু করেছে। সে ব্যাগটা কাঁধে নিয়ে গটগট করে বেরিয়ে এলো। গ্যারেজ থেকে বাইকটা বের করার সময় মিস্টার এহসানের সাথে দেখা হলো। তিনি বাগানে পায়চারি করছিলেন। ইন্তেহাকে দেখে তিনি পকেট থেকে কিছু টাকা বের করে এগিয়ে দিয়ে বললেন, ইন্তেহা, এটা রাখ, সারাদিন বাইরে থাকবি, কাজে লাগবে। মিস্টার এহসানের কথা শুনে ইন্তেহা এক মুহূর্ত থমকে দাঁড়ালো। মিস্টার এহসানের হাতের টাকার দিকে তাকিয়ে ইন্তেহার ঠোঁটের কোণে বিদ্রুপাত্মক হাসি ফুটে উঠল। ইন্তেহা হাসলো নিজের বাবার উপর। ইন্তেহা হাত বাড়িয়ে টাকাটা নিল না, বরং বাইকের হ্যান্ডেলটা শক্ত করে ধরে মিস্টার এহসানের চোখের দিকে তাকিয়ে বলল, নিজের মেরুদণ্ডটা যেখানে বন্ধক রেখেছেন, এই টাকাগুলো সেখানেই জমা দিন মিস্টার ইহসান। আপনার এই করুণার দান আমি নিতে চাই না। যতদিন না ওই মহিলাকে ছেড়ে আমার জন্য রুখে দাঁড়াতে পারবেন, ওই দিন আপনার থেকে আমি টাকা নিব। কথাটা বলে ইন্তেহা চলে যেতে নিলে পেছন থেকে মিস্টার এহসান গম্ভীর কণ্ঠে বলল, আই অ্যাম ইয়োর ফাদার ইন্তেহা, ভালো মতো কথা বলো। এরপর একটু থেমে ঠান্ডা কণ্ঠে বলল, যেদিন কারো মুখের হাসি তোর নিঃশ্বাস নেওয়ার কারণ হবি, সেই দিন বুঝবি আমি কেন এসব সহ্য করি। জীবনে কিছু ভুল কখনো শোধরানো যায় না। তোর মধ্যে আমি আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি ইন্তেহা। আমার মতো সেই জেদ, বেপরোয়া ভাব, রাগ, উদ্ধত্ত সব। তোর ভাগ্যটা যাতে আমার মতো না হয়। ইন্তেহা পিছন ফিরে তাচ্ছিল্য হেসে বলল, আপনার থেকেও আমার ভাগ্য খারাপ। কথাটা বলেই সে স্টার্ট দিল বাইকে। মিস্টার এহসান পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তিনি জানেন এই বাড়িতে ইন্তেহা যে আগুনের মতো জ্বলছে, তার জ্বালানি জুগিয়েছে তিনি নিজে। এই ইন্তেহাকে তিনি তৈরি করেছেন, আর এর জন্য তার কোনো আফসোস নেই। তিনি ইন্তেহার মধ্যে নিজেকে দেখতে পান, ইন্তেহায় তার প্রতিচ্ছবি। যে এহসানকে সে এখন নিজের মধ্যে খুঁজে পান না, সেটা ইন্তেহারের মধ্যে দেখতে পান। এটাই তার গর্ব। মিস্টার এহসান বাঁকা হেসে বলল, তুমি হাজার চেয়েও আমার অস্তিত্ব মুছে ফেলতে পারোনি লীলাম্বরী, আর সামনেও পারবে না। ইন্তেহা ইজ মাই শেডিউড। বিমানবন্দরে ভিড় ঠেলে সুঠাম দেহের যুবকটি বেরিয়ে এলো। তার গায়ে সাদা শার্টের হাতা গুটানো, চোখে কালো সানগ্লাস। যুবকটির চোখে সোনালি আভা সূর্যের আলোয় আরো তীক্ষ্ণ হয়ে উঠছে। তার চোয়ালের রেখাগুলো আগের চেয়েও শক্ত হয়েছে। পেশিবহুল হাতের শিরাগুলো ফুলে আছে। ঠোঁটের কোণে গাম্ভীর্যতা। ফর্সা মুখটি সামান্য লাল হয়ে আছে সূর্যের কিরণ এসে পড়ায়। যুবকটি যখন হেঁটে চলে যাচ্ছিল, তখন পেছন থেকে আরেকজন যুবকের চিৎকার ভেসে এলো, ক্রাইব স্টপ ব্রো। পেছনের যুবকটির কণ্ঠস্বর শুনে অভিরান দাঁড়ালো না। সে হাঁটতে হাঁটতে গম্ভীর কণ্ঠে বলল, Viran Crave doesn't stop for none, Olive. অলিভ অসহায় কণ্ঠে বলল, I don't know the right sir. I might get lost in this crowd. আমি এখানে রাস্তা চিনি না, এত মানুষের ভিড়ে হারিয়ে যাবো তো। ভিরান কোনো কথাই শুনল না। সে হাঁটতে থাকলো। চায়ের দোকানে তিমির আর আধার ইন্তেহার জন্য অপেক্ষা করছিল। তিমির টিউশনি পড়িয়ে এসেছে, আর আধার আড্ডা দিয়ে ভার্সিটিতে যাবে আজ। তখনই ইন্তেহা এসে পৌঁছায়। ইন্তেহার বাইক থামিয়ে গটগট করে ভেতরে ঢুকে এসে ধপাস করে একটা বেঞ্চে বসে পড়ে, যেন কোনো রণক্ষেত্র থেকে ফিরল। ইন্তেহার অবস্থা দেখে আধার অবাক হয়ে বলল, ইন্তেহা কড়ালিকারের চায়ের অর্ডার দিয়ে বলল, শালা ঘরে গেলেই মনে হয় নরকের গেট দিয়ে ঢুকেছি। নূর তো দেখি আজ বিরান নাকে যেন আসছে, তার জন্য কাসন্দি মারছে। আমার পিত্তি জ্বলে যাচ্ছে এদের এই আজাইরা আদিক্ষেতা দেখে। তিমির গম্ভীরভাবে বলল, ভিরান, এটাকে যার জন্য এত উৎসব? ইন্তেহা চায়ের কাপে চুমুক দিয়ে তেরছা নজরে বলল, উৎসব না চুল। যে আসার কথা শুনেই বাড়িতে আমার খাওয়া হারাম হয়ে গেছে। ওই চ্যাংড়া আসলে না জানি আমাকে বাড়ি থেকেই আবার বের করে দেয় কিনা কে জানে। তোরা রেডি থাকিস, শালি যদি তাড়িয়ে দেয় তবে তোদের ঘাড়েই চাপবো। ইন্তেহার কথায় আধার হো হো করে হেসে উঠে বলল, আয় মামা, আমার ঘরে একটা সোফা খালি আছে। তুই থাকলে অন্তত বাবার কানের পর্দাটা তুই ফাটাতে পারবি, আমাকে আর খাটতে হবে না। ইন্তেহা, তিমির আর আধার তিনজনে একসাথে হেসে উঠল। তখনই একজন রমণী এসে দুই কোমরে হাত দিয়ে ওদের তিনজনের সামনে দাঁড়ালো। রমণীর রূপ যেন শরতের এক মেঘমুক্ত বিকেলের মতো স্নিগ্ধ, যেখানে উজ্জ্বল শ্যামলা বর্ণের মাঝে এক মায়াবী আভিজাত্য মিশে আছে। তার হরিণীর মতো টানা কাজল, কালো চোখ দুটো এক ধরনের ব্যাকুলতা আর গভীর মমতা খেলা করছে, যা যে কোনো কঠোর মানুষকেও থমকে দিতে বাধ্য। কোমর পর্যন্ত অবাধ্য এক ঢাল ঘন কালো রেশমি চুল তার পিঠের উপর ছড়িয়ে আছে। তাকে কোনো নিপুণ শিল্পীর আঁকা সতেজ তৈলচিত্রের মতো মনে হচ্ছে। সাধারণ সুতির কামিজে তার সহজাত লাবণ্য ফুটে উঠেছে। রমণীটির এই স্নিগ্ধ সতেজ সৌন্দর্য যে কাউকে বিমোহিত করবে।
শ্যামলা রমণীকে দেখে ওদের তিনজনের হাসা বন্ধ হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে দেখে তিমির মাথা নিচু করে নিল। ইন্তেহার আধার একে অপরের দিকে তাকালো। আভা ইন্তেহার আধারের দিকে তাকিয়ে রেগে বলল, পারেন তো শুধু সারাদিন বসে বসে হাহা হি হি করতে। আপনাদের বন্ধুকে যে 2 দিন ধরে কল করছি, সেই খেয়াল আছে তার? তিমির মাথা তুলে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা শ্যামাঙ্গিনীর দিকে। তারা তিনজনই বুঝতে পারলো আভা কথাগুলো তিমিরকে বলছে। আভা তিমিরের সামনে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। তার চোখের কোণে রাগের চেয়েও বেশি আছে ভয়ের ছাপ। 2 দিন তিমিরের কোনো খবর না পেয়ে সে কতটা দুশ্চিন্তায় কাটিয়েছে তা কেবল সেই জানে। তিমিরকে শান্ত থাকতে দেখে আভার গলার স্বর এবার কিছুটা নরম হয়ে এলো। তাতে মিশে রইল একরাশ অভিযোগ। আভা এগিয়ে গিয়ে তিমিরের হাতটা শক্ত করে ধরে নিচু গলায় বলল, তিমির ভাই, আপনি এত বেপরোয়া কেন? তিমির আভার ব্যাকুল চোখের দিকে তাকিয়ে ম্লান হাসলো। আভার এই অকৃত্রিম ভালোবাসা তার জীবনের অন্যতম এক অবলম্বন। এই মেয়েটা তাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু তিমিরের কাছে এই ভালোবাসা অর্থহীন। তিমির খুব ধীরে আভার হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে নিতে নিতে গম্ভীর কণ্ঠে বলল, তুমি এখানে কি করছো আভা? আভা তিমিরের গাম্ভীর্য দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল। হাতের বাঁধন আলগা হলেও তার চোখের দৃষ্টিতে অভিমান বিন্দুমাত্র কমল না। সে তিমিরের চোখে চোখ রেখে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।